আচ্ছা, তো আমরা চ্যাপ্টার 8 দেখছিলাম। এবং চ্যাপ্টার 8 এ আমরা গত ক্লাসে যা যা দেখেছিলাম সেটা একটু রিক্যাপ থেকে শুরু করি। আমরা জেড বাফার অ্যালগরিদম দিয়ে শুরু করেছি। একটু হোল্ড করুন। আচ্ছা, সরি, আমরা শুরু করি। এটা হচ্ছে জেড বাফার অ্যালগরিদম। তোমরা কেউ বলতে পারবে জেড বাফার অ্যালগরিদমে আমরা কি করি? স্যার পিক্সেল ওয়াইজ স্যার যে মিনিমাম ভ্যালুটা থাকছে ওটা কিসের মিনিমাম ভ্যালু? ওই পিক্সেলের মধ্যে যে যে ভ্যালুগুলো আসছে স্যার, যে পয়েন্টগুলো জেড ভ্যালু না, সব ভ্যালু না, শুধুমাত্র জেড অ্যাক্সিস, রাইট? আমরা কিন্তু এই যে দেখলাম এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, দিস ইজ ওয়াই অ্যাক্সিস, এক্স এন্ড দিস ইজ ওয়াই। আমরা সবসময় চিন্তা করি যে জেড অ্যাক্সিস ইজ অ্যাকচুয়ালি দ্য ডেপথ, রাইট? সো এই জেড অ্যাক্সিস এর ভ্যালুগুলোকে আমরা রাখি। যেরকম হচ্ছে আমি যদি এখানে অ্যাপ্লাই করি, ফার্স্ট আমরা জেড বাফার যেটা আছে, জেড বাফার, সেটা ফার্স্টে আমরা সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে ফিল আপ করি। দেন আমরা একটা একটা করে অবজেক্ট নিই স্ক্রিন স্পেসিফিক। যেমন দেখো, যদি এ এর কথা চিন্তা করি, এ কিন্তু এই ট্রায়াঙ্গেলটা, এ কিন্তু এরকম ছিল। সো এই এর প্রতিটা জেড এর ভ্যালু হচ্ছে 5 করে। সেই 5 করে আমি সেই ভ্যালুগুলোকে দিয়ে এটাকে ফিল আপ করছি। দেখো, ফিল আপ করার পর আলটিমেটলি যেটা সবচেয়ে মিনিমাম সেটাকে রাখলাম। ফলে হচ্ছে কি এই অংশটুকু যদি চিন্তা করো, এই অংশটুকু এই জেড এর এই অংশ ভ্যালু দিয়ে আসলে ফিল আপ করতে হবে। আমি এটাকে ফিল আপ, এটা হচ্ছে প্রথম ফেজ, অর্থাৎ প্রথম স্ক্যানিং এ আমি এটা পেলাম। তারপর আবার আমি স্ক্যান করবো ফর অবজেক্ট বি। তো আমি বিটাকে যদি নিই, এটা হচ্ছে আমাদের কারেন্ট সিচুয়েশন, অর্থাৎ এখানে যা আছে সেটাকে আমি এখানে আবার লিখব। তারপরে এটার সাথে আমি এখন কম্পেয়ার করার চেষ্টা করবো আমার অবজেক্ট বি। আমার অবজেক্ট বিটা কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি অবজেক্ট বিটাকে যখন আমি নিচ্ছি, তখন এটা জেড ভ্যালু গুলো এক একটা পিক্সেলের জন্য এক এক রকম সেম আমি ধরে নিলাম। আমি এক একটা ভ্যালু এক এক, এই জেড এর ভ্যালুটাকে যখন আমি এখানে বসাচ্ছি, ইফ ইউ কম্পেয়ার বোথ, এটার মাঝে তুমি কম্পেয়ার করো এটা এবং এটার মাঝে, আমি শুধুমাত্র মিনিমাম ভ্যালুগুলোকে যদি রাখি, আলটিমেটলি উইল সি দ্যাট, দেখো এই ক্ষেত্রে আমাদের যে ভ্যালুগুলোতে আমাদের দেওয়া আছে, দেখো 7টাকে 7টা এখানে রইল না, বিকজ 7 বরাবর 8 আর 5টা মিনিমাম হয়, সেই জন্য আমি সেই ভ্যালুটাকে আসলে রাখবো। আমি মিনিমাম ভ্যালুগুলোকে রাখবো এবং সেটার পরে আলটিমেটলি আমরা যেটা পাচ্ছি, সবচেয়ে বেশি জেড ভ্যালু যেটা, সরি সবচেয়ে কম জেড ভ্যালু যেটা সেটা কাছে থাকে। দ্যাট মেক সেন্স, রাইট? সবচেয়ে জেড কম যেটা সেটাই কিন্তু আমাদের চোখের সামনে থাকবে, সবচেয়ে দূরের জেড যেটা সেটা আসলে আমাদের ভ্যালুগুলো এখানে থাকবে এবং সেটাই আমাদের জেড বাফার অ্যালগরিদমকে অ্যাপ্লাই করবে। অলরাইট, ইট ওয়াজ আ রিক্যাপ। দেন আমরা জেড বাফার অ্যালগরিদমটা কোথায় অ্যাপ্লাই করা হয়ে থাকে সেটা দেখেছিলাম, ব্লেন্ডিং ফেজে। সেটার পর পার ভার্টেক্স পার ফ্র্যাগমেন্টের উপর আমরা কাজ করেছিলাম, কাজগুলো কিভাবে থাকে। তো দুটো জিনিস শিখেছিলাম, একটা হচ্ছে পার ভার্টেক্স লাইটিং আর পার ভার্টেক্স শেডিং, সরি পার ভার্টেক্স পার ফ্র্যাগমেন্ট শেডিং। সো কেউ কি বলতে পারবে দুটোর মধ্যে পার্থক্য কি? গত ক্লাসে কিন্তু বলেছিলাম। একটা ইন্টারপোলেট হয় আর একটা ইন্টারপোলেট হয় না। একটাতে ইন্টারপোলেট হয়। ইন্টারপোলেট কেন হয় সেটা হচ্ছে এটাতে আমরা প্রতিটা ভার্টেক্সে আমরা শেডিং এর কালার গুলো দিয়ে দিই এবং এই ক্ষেত্রে সো আমরা এই ক্ষেত্রে দিয়ে দিই প্রত্যেকটা ভার্টেক্স, আর এই ক্ষেত্রে আমরা দিয়ে দিই প্রতিটা মাঝখানে প্রতিটা পিক্সেলে আমরা দিই। এটার কারণ হচ্ছে এখানে ইন্টারপোলেশন হয়, এটা ইন্টারপোলেশন হয়। ইন্টারপোলেশন হওয়ার কারণে যেটা হয় আমরা দেখি শেষ পর্যন্ত এখানে একটু ম্যাট কালার আমরা দেখতে পাচ্ছি, শেডিংটা একটু বেশি স্মুথ হচ্ছে, এই জায়গায় একটু আর্টিফ্যাক্টস আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে। বাট ইট ডিপেন্ডস, কোনো ক্ষেত্রে আমরা পার ভার্টেক্স ইউজ করলে কাজ করে, কোনো ক্ষেত্রে পার ফ্র্যাগমেন্ট। এটা একটু অ্যাডভান্স লেভেলে গিয়ে আমরা দেখবো, বাট ইট ইজ ওয়ার্থ টু আন্ডারস্ট্যান্ড। এরপর আমরা দেখেছিলাম টেক্সচার ম্যাপিং। টেক্সচার ম্যাপিং এ গত ক্লাসে একটু কোঅর্ডিনেটে উল্টাপাল্টা হয়ে গিয়েছিল, আমি আজকে একটা ভালো এক্সাম্পল নিয়ে আসছি। সেটা হচ্ছে আমরা জানি দুই ধরনের কোঅর্ডিনেট থাকে, ওকে? একটা হচ্ছে অবজেক্টের কোঅর্ডিনেট, ওকে, যেটাকে আমরা লিখি অবজেক্টের কোঅর্ডিনেট, ভার্টেক্স কোঅর্ডিনেট, এটাকে
একটা হচ্ছে টেক্সচার কোঅর্ডিনেট, এটা আরো একটা নাম আছে প্রায় দেখবা, এটাকে ইউভি কোঅর্ডিনেটও বলা হয় থাকে। এই ছবি অনুযায়ী যদি দেখো, দিস ইজ দ্য টেক্সচার, দিস ইজ দ্য ইমেজ উই ওয়ান্ট টু পেস্ট অন দিস ভার্টিসেস, অথবা এই পলিগনটার উপর আমি নিতে পারি। এটা একটা ট্রায়াঙ্গেল হতে পারতো, ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি আমরা তাও দেখবো। এই ক্ষেত্রে দেখো, অর্থাৎ এই পলিগনের 0 0 তে আমরা টেক্সচারের ইউভি অর্থাৎ এটা 0 0 বসাচ্ছি। ওকে, ঠিক একই রকম ভাবে এদিকে যত যাবো এক্স কোঅর্ডিনেট বাড়তে থাকবে, ফলে এটার 1 0 তে আমি টেক্সচারের 1 0 বসাবো, টেক্সচারের 1 0 so on so forth. So 1 1 এ বসাবো হচ্ছে টেক্সচারের 1,1, 0 1 এ বসাবো টেক্সচারের 0 1। লাস্ট ক্লাস আমরা দেখেছিলাম এটাকে আমি যদি একটু অন্যভাবে লিখি, অর্থাৎ আমি যদি এটাকে 2 0 লিখি, ওকে, এটাকে যদি 2 2 লিখি, এটাকে যদি 0 2 লিখি, তাহলে কি দাঁড়াবে বলো তো? স্যার এই এটা দুইবার করে বসবো স্যার, দুইবার করে বসবে, কারণ হচ্ছে আমি দেখাচ্ছি এই জায়গায়, অর্থাৎ এই জায়গায় হয়ে যাচ্ছে আমার 2,2, রাইট? তার মানে এইখানে হয়ে যাবে আমার 1,1। সো এতটুকু পর্যন্ত আমার প্রথম ইমেজটা, অর্থাৎ এটা যদি পুরোটা যদি আই হয়ে থাকে, আই এখানে একবার বসবে, দেন এখানে একবার আই বসবে, তারপর এখানে একবার আই বসবে, কথা হচ্ছে স্যার এগুলোকে আমি কিভাবে ইমপ্লিমেন্ট করবো? আপনাদের শুধু কোঅর্ডিনেট দেখিয়েছে, এটা পুরোটাকে আমাদের ল্যাবে দেখার কথা ছিল, ওয়েবজিএল এ আমরা যখন ল্যাব করবো তখন দেখার কথা ছিল। হোপফুলি কোনোদিন যদি আমরা আবার ল্যাব শুরু করতে পারি, উইল ট্রাই টু সি দ্যাট ইন ডিটেইলস। ওয়েবজিএল এগুলো খুব সুন্দরভাবে একটু ইজিলি মোটামুটি এই কাজগুলো করা যায়, যদি একটু কমপ্লেক্স কাজটা, বাট একবার শিখে গেলে এটা আমরা সহজে ওয়েবজিএল অথবা ওপেনজিএল এর কাজ করতে। তো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে একটু আগে দেখেছিলাম আমাদের পলিগন ছিল, এনি পলিগন, অর্থাৎ একটু আগে ছিল সেটা রেক্টেঙ্গেল। তো তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে এই পলিগনের ক্ষেত্রে যদি স্যার ট্রায়াঙ্গেল হয় তাহলে হোয়াট উইল হ্যাপেন? ওকে, এখানে দেখতে পারো এটা হচ্ছে আমাদের টেক্সচারটা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের টেক্সচার, এটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল। ওকে, ফরগেট অ্যাবাউট দিস গ্রে ব্যাকগ্রাউন্ড, এটা কোনো দরকার নেই। এই টেক্সচার, এটা হচ্ছে আমাদের সেই ট্রায়াঙ্গেল। ওকে, নাও হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার, একটু আমাকে বলো তো আসলে কি হচ্ছে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা কি করছি? একটু ভালো করে দেখো এখানে। টেক্সচারটা তো স্যার স্কয়ার স্যার, ওখান থেকে আমি একটা ট্রায়াঙ্গেল কেটে এনে এখানে বসাচ্ছি। ইয়েস, ভেরি গুড। এটা হচ্ছে এরকম, তুমি যদি এটা যদি তোমার সরি, এটা যদি তোমার ইমেজটা হয়ে থাকে, আমি একটু এখানে একটা চেষ্টা করি, তোমার ইমেজটা হয়ে থাকে, ইমেজ ইজ অলওয়েজ রেক্টেঙ্গেল। ওকে, আমরা সেই .jpg ফাইল, ওকে, অথবা .bmp ফাইল, যেটি হোক না কেন আমরা যেভাবে রাখার চেষ্টা সেই ইমেজটা হচ্ছে এটা। ওকে, তুমি এইটাকে একটা ট্রায়াঙ্গেলের উপর বসাতে যাচ্ছ, রাইট? তুমি যেটা করবা, তোমার যে ট্রায়াঙ্গেলটা আছে, তুমি সেই ট্রায়াঙ্গেলটার কোঅর্ডিনেট গুলো বিবেচনা করবে এবং বিবেচনা করে তুমি বলবে ফাইন, আমি এই ইমেজের এতটুকু অংশ আমি ট্রায়াঙ্গেলে বসাতে যাচ্ছি। মেবি ট্রায়াঙ্গেলটা এটা ছিল, এই ট্রায়াঙ্গেলের ইমেজের এটা ছিল আমাদের কোঅর্ডিনেট। সে ফর এক্সাম্পল এটার নাম আমি দিলাম I0, I1, I2, এটা হচ্ছে I3, এবং ইমেজের ক্ষেত্রে এটা ছিল V0, এটা ছিল V1 এবং V2, রাইট? তো তুমি এখানে বললা ইমেজের এটা যদি ধরো 0,0 হয়ে থাকে, এটা যদি 1,0 হয়ে থাকে, এটা যদি 1,1 হয়ে থাকে, সরি এটা 1, এটা যদি 0,1 হয়ে থাকে, তাহলে এটার একটা অ্যাপ্রক্সিমেট কোঅর্ডিনেট নিশ্চয়ই আছে ফ্র্যাকশনে। বলো তো এটা একটা অ্যাপ্রক্সিমেট ফ্র্যাকশন বলো তো কি হতে পারে? অ্যাপ্রক্সিমেটলি একটা ভ্যালু 0.2 0.3 এরকম স্যার। হ্যাঁ, কত আবার বলো? 0.2 0.3, হ্যাঁ 0. ধরলাম 3, একটা 0.4, রাইট? জাস্ট 0.3 হবে না, 0.1, রাইট? সো এতটুকু পর্যন্ত যাচ্ছি, এটা পুরোটা ছিল 1, এখান থেকে এই পর্যন্ত ছিল 1, সো আমি কিছু দূর যাচ্ছি আর এখানে কিছু দূর যাচ্ছি। ওকে, এই পয়েন্টটা দিলাম। তাহলে আবার এখানে V0 V1 এগুলোকে আমি কিছু ভ্যালু দিয়ে দিই। এটা যেমন হচ্ছে -1 0 0 দিলাম, এটাকে দিলাম 1 0 0, রাইট? এটাকে দিলাম আমি 0 1 0। তোমরা বলতে পারো স্যার 3D কোঅর্ডিনেট আগে তো 2D দেখেছেন, ইট ডাজন্ট ম্যাটার 2D আর 3D, বিকজ একটা ট্রায়াঙ্গেলের কথা যদি চিন্তা করো, ইটস আলটিমেটলি এ প্লেন, রাইট? এটার কোনো ডেপথ নাই। তুমি যেটাই বলতে পারো, এটা আসলে একটা প্লেনের সাথে আমি
এটা যদি আমি টেক্সচার লুকআপটা যদি দেখার চেষ্টা করি, টেক্সচার লুকআপটা কি হয়, তাহলে আমি তোমাদের পরীক্ষায় এগুলো টেক্সচার লুকআপের ব্যাপারগুলো দেওয়া থাকতে পারে, প্রশ্ন আসতে পারে। এটা হচ্ছে ভার্টেক্সের কোঅর্ডিনেট, ওকে, এটা হচ্ছে আমাদের ইউভি কোঅর্ডিনেট অথবা টেক্সচার কোঅর্ডিনেট। তাহলে আমি বললাম এই -1 0 -1 0 0, ওকে, এই কোঅর্ডিনেটের সাথে আমি ম্যাপ করব ওই যে যেটা বললাম সেটাকে ম্যাপ করব, অর্থাৎ 0.1, 0.4, ওকে। এটাকে আমি বলেছিলাম এটা হচ্ছে 0 1 0, রাইট? বলো এটার অ্যাপ্রক্সিমেটলি কিছু একটা ভ্যালু বলো তো কি হতে পারে? স্যার 0.6 0.9 0.6, 0.9, ওকে। এবং এটাকে আমি ধরে নিলাম এটা হচ্ছে আমাদের 0 0 1 10 তার মানে কি উপরটা ভুল না? ঠিক আছে, না 1 0 0। তো যেটা হয়ে থাকে আমি সেটাকে লিখবো, আমি লিখে দিলাম হলো 0.8, 0.2, and that's it. It will work as it is. তোমরা যখন দিয়ে দেবা টেক্সচার ম্যাপিং, কম্পিউটার গ্রাফিক্স একটা টেক্সচার প্রসেসিং ইউনিট থাকে, ওকে, টেক্সচার প্রসেসিং ইউনিট বা টিপিইউ বলা হয় থাকে। এই টেক্সচার প্রসেসিং ইউনিট এই টেক্সচার ম্যাপিং এর কাজটা করতে হবে। দেখো এক্স্যাক্টলি সেম থিং ইজ হ্যাপেনিং আর এটা সেই ইমেজটাকে যদি দেখো, দিস পয়েন্ট, ওকে, দিস কুড বি এনি ভ্যালু, সে ফর এক্সাম্পল এই যে এখানে কিন্তু দেওয়া আছে এটা হচ্ছে 0.2 0. ওকে, দেখো পজিশন 0.2 0, অর্থাৎ তোমাদেরকে টেক্সচার ম্যাপিং এর কথা বলে থাকে এটা হচ্ছে -1 0 0 আর 0.2 0. এটা হচ্ছে ইউভি, এটা হচ্ছে এক্স ওয়াই, এবারও লেখা অনেকে, এটা হচ্ছে এক্স ওয়াই কোঅর্ডিনেট, হচ্ছে এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট, এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট। সো এটার এই অংশটা এখানে চলে আসছে, এটার এই অংশটাকে আমি এখানে ম্যাপ করছি, এটাকে এখানে ম্যাপ করছি, and at the end of the day the texture mapping will be done by the texture processing unit and ultimately দেখো এটা একটু স্ট্রেচ হয়ে গেছে, বিকজ তুমি যদি এটাকে আলটিমেটলি টেনে ফেলো তাহলে এই ব্যান্ডিং পার্টটা একটু এই পাশে চলে আসবে এবং এটা টেনে যাবে, এবং এই পুরো ব্যাপারটা আসলে টেক্সচার প্রসেসিং ইউনিট তোমাদের জন্য এই পুরো কাজটা করে দেয়। আমাদের এটা নিয়ে চিন্তা করতাম, বাট ইটস ডিপেন্ডিং অন দ্য ইউজার এটাকে কিভাবে করবে। তুমি এই জায়গায় কিন্তু তুমি চাইলে যে একটা পিরামিডের ছবি বসাতে পারো, তুমি চাইলে ইটস আপ টু ইউ। So ultimately the main concern is that you need to provide the UV coordinate and it needs to be mapped with the XYZ coordinate. It is from the texture coordinator main কাজ। এই পর্যায়ে এসে এতক্ষণ পর্যন্ত রিক্যাপ করলাম, এখন এসে আমরা দেখবো এলিয়াসিং। ওকে, এলিয়াসিং নিয়ে একটু পড়াশোনা করবো। এলিয়াসিং আমরা মনে হয় লাস্ট ক্লাস আমরা অনেক আগে এটা নিয়ে একটু আমরা কনসার্ন ছিলাম। কি বলতে পারবো হোয়াট ইজ এলিয়াসিং, কি হয় এলিয়াসিং, কেন হয় এবং এলিয়াসিং জিনিসটা কি? স্টেয়ারকেসিং প্রবলেমটা স্যার। স্টেয়ারকেসিং প্রবলেমটা কেন হয়? স্যার আমরা যখন পিক্সেল গুলো স্যার আমরা একটা স্ট্রেট লাইন আঁকতে গেলে ওটা স্ট্রেট লাইন হচ্ছে না স্যার। ভেরি গুড। আমরা যখন কোন একটা স্ক্রিনের কথা চিন্তা করি, স্ক্রিন ইজ নট এ কন্টিনিউয়াস ডোমেইন, ইটস অ্যাকচুয়ালি এ ডিসক্রিট ডোমেইন। ডিসক্রিট ডোমেইন হওয়ার কারণে কি হচ্ছে, if you select a point, a pixel which is actually p0, and if you select another pixel which is actually p1, now you have to choose the pixels among p0 and p1, and it can't be done in a continuous domain. আমাদের যেটা করতে হবে, you need to choose appropriate pixel, and so that তোমাদের এই ক্ষেত্রে আমাদের একটু এই স্টেয়ারকেসিং প্রবলেমটা দেখতে হচ্ছে এরকম, রাইট? এই স্টেয়ারকেসিং প্রবলেমটাকে আমরা বলে থাকি এলিয়াসিং। এই এলিয়াসিং কে আমরা সবসময় কখনোই পুরোপুরি দূর করে ফেলতে পারবো না, বিকজ উই অলওয়েজ হ্যাভ এ রাস্টারাইজড স্ক্রিন ইন আওয়ার কেস। ইভেন ইফ তুমি যে মনিটরে দেখছো, আমি যেখানে ক্লাস নিচ্ছি সবকিছু কিন্তু আসলে রাস্টারাইজড করা। ওকে, সো হোয়াট ইউ ক্যান ডু ইজ ইউ ক্যান অ্যাট লিস্ট মিনিমাইজ ইট। তুমি এমন কিছু করে এটাকে এমন ভাবে প্রসেস করতে পারো সো দ্যাট এই জিগজ্যাগ গুলো আসলে আমাদের চোখে যাতে কম পড়ে। তো সেটার জন্য অনেক ধরনের এন্টি এলিয়াসিং টেকনিক আছে। ওকে, এই টেকনিক গুলোর নাম আমরা বলে থাকি এন্টি এলিয়াসিং টেকনিক। ওকে, এন্টি এলিয়াসিং টেকনিক গুলো হচ্ছে অনেকটা এরকম। এটা হচ্ছে একটা ধরনের কি লাভটা হলো, কি লাভ হলো এখানে? এনিওয়ান? জুম আউট করলে একটা মানে লাইনের মতো দেখা যাবে না, এটা ছিল প্রবলেম। এটাকে আমি সলিউশন করে লাইনটাকে এরকম বানালাম। এটা হচ্ছে এলিয়াস প্রবলেমটা, এটা হচ্ছে এলিয়াস এন্টি এলিয়াসিং, অর্থাৎ এলিয়াসিংটা একটু কমালাম। কিন্তু এটা কিভাবে কমানো হলো দেখো,
আমরা যখন এরকম পিক্সেলেট থাকে, দেখো এই শার্প ট্রানজিশনটা আছে না, এই দেখো এই জিগজ্যাগ করে যে শার্প ট্রানজিশন, এটা আমরা খুব সহজে আমাদের চোখে পড়ে মনে হয় যে দেয়ার ইজ অ্যাকচুয়ালি অ্যান আর্টিফ্যাক্ট গোইং। কিন্তু আমি যদি এই লাইনটাকে একটু মোটা করে এগুলোকে যদি একটু ব্লার করে দিতে পারতাম, সেই ক্ষেত্রে কিন্তু দূর থেকে দেখলে আমরা কিন্তু এই জিগজ্যাগের শার্প ট্রানজিশন গুলো আমরা কম দেখতাম, which is actually happening here। তুমি যদি এখানে দেখো একটু দূরের গুলো কি হচ্ছে, একটু আমি ব্রাইট করে সরি একটু হালকা করে হালকা কালার দিচ্ছি, কাছের গুলোকে একটু আমি ঘন করে দিচ্ছি। ওকে, এটার কারণে কি হচ্ছে, যখন এগুলো একটা পিক্সেল এত বড় ভাবে তো আমরা দেখি না, আমরা সাধারণত অনেক দূর থেকে দেখবো, এগুলো আরো অনেক ছোট 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 টাইনি টাইনি পিক্সেল। এই পিক্সেল গুলোতে যখন দেখবো যে একটু দূরের গুলো যখন একটু হালকা কালার হচ্ছে, তখন মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে ফোরগ্রাউন্ড একটু মিলে যাচ্ছে। সেটার কারণে আমরা এই শার্প ট্রানজিশন গুলো, এই শার্প জিগজ্যাগ গুলো আমরা তখন আমরা চোখে কম দেখবো, এবং সেটা আমাদের হিউম্যান আইয়ে আমাদের কাছে অনেকটা কম এলিয়াসিং মনে হয়, পুরোপুরি শেষ হবে না, সেক্ষেত্রে আমাদের এলিয়াসিং পার্টটা কম হবে। ওকে, সো এই জন্য আমরা যেটা চেষ্টা করি, এটা হচ্ছে ওয়ান টাইপ অফ এন্টি এলিয়াসিং টেকনিক, যেটার মাধ্যমে আমরা এই এলিয়াসিং পার্টটাকে আসলে একটু রিডিউস করতে পারি। এই পর্যায়ে এসে কারো এটা নিয়ে প্রশ্ন আছে কি? আমাকে একটু যদি বুঝে থাকো ইয়াস বল, আসলে কি হচ্ছে। আমি এটা টেকনিকটা বর্ণনা করবো কিভাবে এটাকে তুমি ইমপ্লিমেন্ট করতে পারো। এরপর আমি যেটা করছি সেটা হচ্ছে, দেখো এটা কিভাবে অ্যাপ্লাই করতে পারি। এটা অ্যাপ্লাই করার একটা ওয়ে হচ্ছে বক্স ফিল্টারিং বেসিক পার্সেন্ট। ওকে, এটাকে আমরা বলি বক্স ফিল্টারিং করতে হবে, বক্স ফিল্টারিং বেসিক পার্সেন্ট। কিভাবে হচ্ছে দেখো, সেটা হচ্ছে আমরা যেটা করি, আমরা এই ক্ষেত্রে যেটা করার চেষ্টা করি, আমরা ফার্স্ট আমরা চিন্তা করি দ্য লাইন উই আর গোইং টু ড্র, মনে করি এই পিক্সেল থেকে শুরু করে ওকে এখানে কোন একটা পিক্সেল পর্যন্ত আমি লাইনটা আঁকবো। সো দ্য লাইন উই ওয়ান্ট টু ড্র ইজ অ্যাকচুয়ালি দিস। উই হ্যাভ অ্যান ইকুয়েশন ফর দ্যাট। আমরা লাইনটা অ্যালগরিদমে দেখেছি। ওকে, যে লাইনটা আমরা f of x, y, যে লাইনটা আমরা ড্র করতে চাই, এটা হচ্ছে সেই লাইনটা। ওকে, এখন দেখো আমরা একটা জিনিস বিবেচনা করতে চাই, আমরা করলাম কি, এই এক একটা পিক্সেলকে আরো কিছু ছোট ছোট ভাগে ভাগ করলাম। এখন তোমরা কথা বলতে পারো, স্যার পিক্সেলকে কিভাবে ভাগ? পিক্সেল তো আইডেন্টিটি একটা জিনিস, এটাকে তো ছোট ছোট ভাগ করা যায় না, করা না গেলাম। ইন থিওরি উই ক্যান অ্যাকচুয়ালি স্প্লিট ইট, রাইট? কেউ যদি বলে এটা হচ্ছে একটা পিক্সেল, ওকে, এই পিক্সেল এটা পিক্সেলের এক একটা অ্যামাউন্ট হচ্ছে এক এক করে, অর্থাৎ এটা যদি 0,0 হয়, এটা যদি 1,0 হয়, এটা যদি 1,1 হয়, আর এটা যদি 0,1 হয়, একটা পিক্সেল যদি থেকে পিক্সেলকে কিন্তু ছোট ছোট ভাগ করতে হয়, তখন এগুলো কিন্তু আমাদের একটা ফ্র্যাকশনাল ভ্যালু হয়ে যাবে, রাইট? যদিও ইন প্র্যাকটিস ইট ইজ নট পসিবল, বাট আমরা ইন থিওরি আমরা এটাকে ভাগ করতেই পারি। ওকে, আমরা ভাগ করে আমরা কতগুলো অ্যারেতে স্টোর করতে পারি এইটার কোঅর্ডিনেট ভ্যালু। এখন যখন এগুলোকে ভাগ করে দেখলাম, ছোট ছোট ভাগ করলাম, করার পর আমি যেটা খেয়াল করলাম, এই ছোট ভাগের কতগুলো ঘরের মধ্যে যে লাইনটা যায়, যেমন হচ্ছে এটার দিকে যদি তাকাও, এখানে টোটাল 5 ভাগে ভাগ করা হয়েছে রো এবং কলামকে, ফলে হচ্ছে এখানে টোটাল 25টা ঘর আছে। এই 25টা ঘরের মাঝে 4টা ঘরের মধ্যে দিয়ে আমাদের কি যাচ্ছে, লাইনটা যাচ্ছে। সেক্ষেত্রে আমি বলবো ইট ইজ অ্যাকচুয়ালি দেয়ার আর 16% ইজ অকুপাইড বাই দিস লাইন, এই পিক্সেলে। তখন আমরা করবো কি, এই পুরো পিক্সেলের কালারটাকে আমি পুরোপুরি কালো না দিয়ে এটাকে 16% ডার্ক করবো, 16% গ্রে বানিয়ে দেবো। ওকে, আদারওয়াইজ এটাকে আমি পুরোপুরি 100% গ্রে ব্ল্যাক রাখতাম, বা 100% গ্রে রাখতাম। 100% গ্রে বলতে বোঝাচ্ছে পুরোপুরি ব্ল্যাক, অর্থাৎ পুরো অ্যাকচুয়ালি লাইনটা দিয়ে গেলে সেটাকে বলবো পুরোপুরি ব্ল্যাক। কিন্তু যেহেতু একটু দূর দিয়ে যাচ্ছে এবং এটা কম সংখ্যক সাব পিক্সেলকে এটা চুজ করছে, ইন দ্যাট কেস আমি বলবো এই পুরো পিক্সেলটাকে তুমি শুধুমাত্র 16% গ্রে করো, ডিফারেন্ট কালার দিয়ে রাখতে চাইলে। ঠিক একরকম ভাবে কেউ যদি এটার দিকে তাকাও, এটার এই পিক্সেলটার দিকে যদি তাকাও, এই পিক্সেলটাকে যদি আমি এই পিক্সেলটাকে যদি জুম করে দেখো, এটাকে আমি ভাগ করছি, এই ক্ষেত্রে 25টা পিক্সেল আছে। এই 25টা পিক্সেলের মধ্যে দেখতে পাচ্ছি মোটামুটি 20টার মতো পিক্সেল দিয়ে আমাদের লাইনটা যাচ্ছে। সেক্ষেত্রে আমি বলবো there are 8% of this pixel is occupied by the line, তখন এটাকে আমি 80% গ্রে করব, আরো বেশি ডার্কার হবে। ওকে, ইন দ্যাট কেস এবার যদি আমরা করতে থাকি, আলটিমেটলি দেখবা আমরা দেখো এই যে এটা হচ্ছে আমাদের সেই 16% ডার্ক হওয়াটা, এটা হচ্ছে 80% ডার্ক হওয়াটা, রাইট? দেখো ইটস অ্যাকচুয়ালি 100% ডার্ক। ওকে, ইন দ্যাট কেস আমরা এই কাজটাকে করি, এবং এটা নাম হচ্ছে সুপার স্যাম্পল। সুপার স্যাম্পল মানে হচ্ছে কোনো কিছুকে ভাগ করাকে বলা হয় স্যাম্পল। ওকে, পিক্সেল যেহেতু অলরেডি স্যাম্পল করা, সেটাকে আরো ছোট ছোট ভাগ করা মানে হচ্ছে সুপার স্যাম্পল। আমরা একটু যদি ছোট ছোট ভাগে ভাগ করেছিলাম, এই যে ছোট ছোট ভাগে ভাগ করেছিলাম, এটার নাম হচ্ছে সুপার স্যাম্পল। তো দ্যাট মিনস আমাদেরকে আমাদের এমন যদি হতো
আমরা যদি এই এক একটা পিক্সেলকে যদি আমি 10টা রো 10টা কলামে ভাগ করতাম, রাইট, 10টা রো 10টা কলামে ভাগ করতাম, তার মধ্যে দিয়ে যদি আমাদের 25টা পিক্সেল দিয়ে যেত, তাহলে কত হতো বলো তো? কত পার্সেন্ট গ্রে করতো? 25%, 25%। ইয়েস, মধ্যে দিয়ে 25টার মধ্যে দিয়ে যাচ্ছে, সো আমি এটাকে 25% আমি এটা গ্রে করতাম, and that's it. It's a simple solution. You need to write a piece of code, that's it. এই লাইন শুধুমাত্র দেখতে হবে এই f of x, y ফাংশনটা আসলে আমাদের যখন যাচ্ছে সে সুপার পিক্সেলে কতটুকু ভ্যালুর মধ্যে যাচ্ছে। দিনা জাহান, raise your hand, please ask any question if you have. স্যার আমরা মানে ছোট ছোট ভাগে ভাগ করার পরও তো এমন না যে একদম ফুললি ওই বক্স দিয়ে যাচ্ছে, কিছু অ্যালিয়াসিং থেকেই যাচ্ছে। ইয়েস, এই জন্য বলেছিলাম অ্যালিয়াসিং ক্যান বি ফুললি অপটিমাইজ, পুরোপুরি তুমি এটাকে কমপ্লিটলি করতে পারো, তুমি যতদূর সম্ভব এটাকে আসলে কমানোর চেষ্টা করবে, বুঝতে পারছো? তো এটি হচ্ছে সবচেয়ে, আরো অনেক ওয়ে আছে, কিন্তু কোনো ওয়েতে তুমি অ্যালিয়াসিং কে পুরোপুরি কমপ্লিটলি দূর করতে পারবে না। দিস ইজ ওয়ান মেথড যেটার মাধ্যমে তুমি আসলে কি করতে পারো, তুমি এই অ্যালিয়াসিংটাকে একটু হলে কমাতে পারো। অর্থাৎ আমরা জাস্ট চোখের এই কি বলবো, মানুষের চোখে সেই ইলিউশনটা দিচ্ছি যে না, দূরের যে পিক্সেলগুলো আছে সেগুলো একটু ব্লার করে দিচ্ছি, ফলে জিনিসটাকে একটা স্মুথ ট্রানজিশন মনে হচ্ছে। আরো দুজন পার্টিসিপেন্ট হাত তুলেছে, আর তার আগে দিনা তুমি বুঝতে পারছো কিনা বলো? জি স্যার। ওকে, আর কে যেন হাত তুলে, কারা কারা হাত তুলছে আমি এখানে দেখতে পাচ্ছি না, একটু বলো কারো প্রশ্ন থাকলে, যাদের প্রশ্ন আছে। এখানে যে আমরা করছি এই যে ছোট পিক্সেল গুলা যেটা ভাগ করলাম, ওখানে কি ফুলটা কভার করে গেলে ওটা কাউন্ট করছি নাকি হাফ গেলেও কাউন্ট হচ্ছে? আমি এখানে দেখে বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না দেখো, ফুলটাই ধরবা, ওইটার মধ্যে আর ভাগ করার কিছু নেই। দেখো এখানে, দেখো এখানে যখন দেখতে পাচ্ছ, এখানে যদি তুমি দেখো এই পিক্সেলটাকে যদি আমি একটু বড় করে দেখাই, দিস 1 পিক্সেল, আমরা লিখি দিস ইজ 1 পিক্সেল। এই 1 একটা পিক্সেলকে 5 ভাগে ভাগ করছে, 1 2 3 4। যখন এই লাইনটা গেল, তুমি যখন লাইনটা এভাবে গেল, রাইট, ডিপেন্ডিং অন দ্য রাস্টারাইজেশন টেকনিক মনে আছে ব্রেসেনহামসের মাধ্যমে। দেখো আমি চাইলে এই পিক্সেলটাকে চুজ করলাম, আমি এই পিক্সেলটাকে চুজ করলাম, একটু ডিফারেন্ট কালার দিয়ে রাখি, তাহলে মনে হচ্ছে সুবিধা হবে। আমি দেখলাম ইউজিং সাম টেকনিক, এটা এই পিক্সেল দিয়েও যাচ্ছে, এই পিক্সেল দিয়ে যাচ্ছে, এটা দিয়ে যাচ্ছে, এটা দিয়ে যাচ্ছে। যেহেতু লাইনটা একটা লাইন, এটা একটা মোটা লাইন মনে আছে কিনা, যেহেতু সাব পিক্সেল দিয়ে করেছিলাম, এই পুরো পিক্সেলটাকে আসার পর আমি দেখছি ওকে ফাইন, এই এতগুলো পিক্সেলের মাঝে 25টা পিক্সেলের ভেতর আমি এই একটা পিক্সেল 2টা 3টা 4টা 5টা 6টা 7টা পিক্সেল হচ্ছে, দেন ডিপেন্ডিং অন দ্যাট তুমি এটাকে 100 দিয়ে গুণ করলে আলটিমেটলি তুমি সেটা পার্সেন্টেজটা পেয়ে যাচ্ছ। সো ওই ক্ষেত্রে তুমি সাব পিক্সেল গুলো কিন্তু পুরোটাই চুজ করবে। ওকে, সো ডিপেন্ডিং অন হাউ কম্প্যাক্ট ইউ ওয়ান্ট টু টেক দিস গ্রিড, আরো কত ঘন নিতে চাও, ইটস আপ টু ইউ, কতটুকু পরিমাণ করতে চাও, সেটা করলে হয়তো কম্পিটিশনাল কস্ট বেড়ে যাবে, but depending on that you actually count the number of pixels that actually occupies this line. Okay, যে প্রশ্ন করছো সে বুঝছো কিনা, প্রশ্ন যে করেছো সে বুঝেছো কিনা জানি। জি স্যার, বুঝেছি। হ্যাঁ, আরেকজন কি হাত তুলছিলাম নাকি দুজনে এই দিনে আর কেউ হাত তুলছো? আমরা তো স্যার যে পিক্সেলগুলো ওই লাইন দিয়ে গেছে, পরের স্লাইডটা স্যার, পরের স্লাইডটাতে যে পিক্সেলগুলো, হ্যাঁ জি স্যার, পরের স্লাইডটা স্যার, যে পিক্সেলগুলো গেছে স্যার আমরা লাইনটা দিয়ে ওগুলো ফিক্স করতেছি, কিন্তু এখানে এক্সট্রা কিছু পিক্সেল আছে আশেপাশে, সেগুলো কিভাবে আসতেছে? হ্যাঁ এটাই বললাম, এই এগুলোর কথা বলতেছো তো, এই যে এইটার এখানে যেটা বলতে চাচ্ছিলা, এখানে তুমি বলতে চাচ্ছ স্যার 1 2 3 4 আবার হচ্ছে আর কি ব্যাপার না, বলতে যাচ্ছে স্যার এখানে তো শুধুমাত্র এই পিক্সেল গিয়ে যাচ্ছে, তাই তো? বাকিগুলোর কি দোষ, তাই তো? জি স্যার। দেখো, এই তুমি যদি বক্স ফিল্টারিং বা সুপার স্যাম্পলিং না করতে, তাহলে এই লাইনটা দিয়ে যাচ্ছে না, পুরোটাকে তুমি কিন্তু পুরো 100% ব্ল্যাক করে দিতে। এখন তুমি সেটা কি করছো, এটাকে 100% ব্ল্যাক না করে এই যে 3টা দিয়ে যাচ্ছে না, এটাকে মেবি তুমি হয়তো 10% ব্ল্যাক করছো। এটি হচ্ছে মেইন ডিফারেন্স। আগে কি করতে, পুরো পিক্সেলটাকে, অর্থাৎ এই পুরোটাকেই তুমি পুরোপুরি ব্ল্যাক কালার দিয়ে দিতে, 100% ব্ল্যাক। এখন তুমি কি করলে দেখছো, এটার মধ্যে দিয়ে তো বেশি লাইনটা পুরোপুরি বেশি যাচ্ছে না, অল্প যাচ্ছে, সে কারণে পুরোপুরি ব্ল্যাক না করে ডিপেন্ডিং অন দ্য সিনারিও, অর্থাৎ সেই 3/25, ওকে, এই ধরো 17% তুমি শুধুমাত্র এদিকে ব্ল্যাক। সাউন্ড বুঝতে পারছো কিনা?
আচ্ছা, যারা যারা প্রশ্ন করছো, দিনা প্রশ্ন করছিল, একদম কি এর জন্য প্রশ্ন করলা, নামটা বলো। স্যার আমি লোরা। হ্যাঁ, তো দিনা, লোরা, শাওন প্রশ্ন করছো। এটা ছাড়া আর কেউ প্রশ্ন করছিল কিনা? ওকে, তো এটা হলে প্রায় শেষের দিকে আমরা চলে আসছি। আমাদের লাস্ট টপিক সেটা হচ্ছে আমাদের ব্যাক ফেস কালিং। ব্যাক ফেস কালিং আসলে সুযোগ থাকলে আরো বেশি আমি পড়াতে পারতাম, এটা ইন্টারেস্টিং টপিক, বাট আমি সেদিকে না যাই। আমি শুধুমাত্র এটা একটা হাই লেভেল ওভারভিউ দিব যে আসলে ব্যাক ফেস কালিং, সরি ব্যাক ফেস কালিং কি হচ্ছে। তো যদি তুমি একটু তাকাও, you look at this problem, okay, আমি চাই you want to go through this lines এবং বলো আসলে ব্যাক ফেস কালিং কি হচ্ছে। যে পোর্শনটা আই এর ক্যামেরার সামনে আসছে ওটা কেটে দেওয়া, ঠিক আছে? Yes, দেখো এখানে একটা ভালো জিনিস যদি দেখতে পাও, দেখো আমরা যদি একটা 3 ডাইমেনশন অবজেক্টের কথা চিন্তা করি, 3 ডাইমেনশন অবজেক্ট, একটা 3 ডাইমেনশন অবজেক্ট হয়ে থাকে, দেখো যখন আমরা এটাকে যদি ইউজার এভাবে যদি দেখে, অর্থাৎ এটা দেখার মানে হচ্ছে এটা যদি জেড অ্যাক্সিসের দিকে হয়, দিস ইজ জেড অ্যাক্সিস, দিস ইজ এক্স অ্যাক্সিস, দিস ইজ ওয়াই। দেখো যখন আমরা রেন্ডার করছি, কালার করছি, তখন শুধুমাত্র ইউজার যে অংশটা দেখছে সেটাকে কালার করলেই কিন্তু হয়। ওকে, আমাদের কিন্তু পরবর্তী এটার পিছের যে অংশটা আছে, দেখো এটা হচ্ছে একটা ফেস which is actually in front of the ভিউয়ার, যেটাকে আমি বলবো ফ্রন্ট ফেস। ওকে, আরেকটা হচ্ছে এটা পিছের যে অংশটা আছে যেটাকে আমি বলছি ব্যাক ফেস। যে ব্যাক ফেসটাকে আমরা রেন্ডার না করলে হয়। কেন হয়? দেখো এটা এটা যখন একটা কিউবের কথা চিন্তা করছে, দেন ইট ইজ অ্যাকচুয়ালি সিম্পল। বা যখন কোনো কমপ্লিকেটেড অবজেক্টের কথা চিন্তা করি, দেখ এখানে কতগুলো ট্রায়াঙ্গেল, ওকে, তখন ইউজার শুধুমাত্র যদি এদিক থেকে তাকিয়ে দেখে, ইন দ্যাট কেস অনলি ফ্রন্ট ফেসটাকে আমার রেন্ডার করলে হবে, ব্যাক ফেসটা আমার রেন্ডার করার কোনো প্রয়োজন পড়ে না। এই ব্যাক ফেসটাকে যখন তুমি রেন্ডার করছো না, তখন সেটাই কি করছো, ব্যাক ফেসটাকে আসলে কিল করছো, মেরে ফেলছো, রাখছো না। এই কিলের আরেকটা নাম হচ্ছে কালিং। তো ব্যাক ফেস কালিং মানে হচ্ছে whenever you are actually render some object, you only render or you only process the polygons which are actually in front of the viewer. Even তুমি গ্রাফিক্স পাইপলাইনে পাঠানোর আগে তুমি শুধুমাত্র ওই ভার্টেক্স গুলি পাঠাতে পারো যেটা শুধুমাত্র ইউজারের সামনেই আছে। So the polygon that faces away from the eye of a certain are certainly overdrawn by the polygons that are actually in front of the eye. So কনসেপ্ট হচ্ছে তোমার সামনে যদি একটা অবজেক্ট থাকে, সেটা সামনে যদি একটা অবজেক্ট থাকে, তাহলে তো পিছের অবজেক্টটাকে তোমার আসলে রেন্ডার করে কোনো লাভ নেই, সেটাকে আমি আগে বাদ দিয়ে দেবো। এই প্রসেসটার নাম হচ্ছে ব্যাক ফেস কালিং। এই ব্যাক ফেস কালিং এর কারণে আমাদের আসলে প্রচুর পরিমাণ আমাদের এটা একটা অপটিমাইজেশন টেকনিক, যেটার মাধ্যমে আসলে আমরা কম্পিউটার গ্রাফিক্স অনেক সময় বাঁচাই। তো যখন থাউজেন্ডস লাইক 100 মিলিয়ন বা 10 মিলিয়ন ট্রায়াঙ্গেল যখন আমরা রাস্টার করতে হয়, যখন সেটাকে রেন্ডার করতে হয়, ইন দ্যাট কেস এই ব্যাক ফেস কালিং আমাদের অনেক সময় বাঁচিয়ে দেয়। এই ব্যাক ফেস কালিং এর একটা ওয়ে হচ্ছে সেটা n.v দিয়ে আমি এটাকে বের করতে পারি। দেখো n.v দিয়ে কিভাবে বের করি। n হচ্ছে সারফেস নরমাল, মনে করি এটা হচ্ছে আমাদের সারফেস। ওকে, n হচ্ছে আমাদের সারফেসের নরমাল। তুমি বলতে পারো স্যার এটাও নরমাল হতে পারে, বাট আমি বললাম এটা হচ্ছে নরমাল, এটা হচ্ছে আমাদের নরমাল। এবং আমরা যখন ভিউ দেখছি, ভিউয়ার যে ডিরেকশন, এটা হচ্ছে আমাদের সেই ভি। আমি এই ভিটাকে একটু আঁকলাম, দিস ইজ ভি, এটা হচ্ছে আমাদের ভি, আর এটা হচ্ছে আমাদের নরমাল। ওকে, এটা হচ্ছে আমাদের নরমাল। দেখো এই নরমাল এবং ভি, এটা হচ্ছে এন এবং ভি এর মাঝের কোণটা কিন্তু 90 ডিগ্রির চেয়ে ছোট, রাইট? অর্থাৎ তাদের মাঝে ডট প্রোডাক্ট 0 চেয়ে বড়। তাহলে আমি বলতে পারি কি এটার এই ফেসটা, অর্থাৎ এই ফেসটা উই উইল নট কনসিডার। ওকে, এই ফেসটাকে আমি কাল করে দেব, এই ফেসটাকে আমি রাখবো না। দেখো, দাস ইফ
n.v is greater than 0, then we have to cull the polygon. পলিগনটা রাখবেন। এখন কথা হচ্ছে টেকনিক্যালি কিভাবে কাল করব সেটা পরের বিষয়, সেটা আমাদেরকে মাথা ব্যথা করতে হয় না। গ্রাফিক্স পাইপলাইনে অর্থাৎ জিপি অলরেডি ইট ডাজ দ্যাট থিং ফর আস, বাট দ্য থিং ইজ কনসেপ্ট হচ্ছে n.v যদি 90 ডিগ্রির চেয়ে বড় হয়, ছোট হয়, তাহলে হচ্ছে আমাদের কনসেপ্ট এরকম। এখন তুমি বলতে পারো স্যার এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে যদি দেখো এটা হচ্ছে আমাদের n, রাইট? এটা হচ্ছে আমাদের, আমি nটাকে একটু আলাদাভাবে আঁকি, this is n, sorry this is v, this is n। দেখো আমি v টাকে আঁকলাম, এখানে আলাদাভাবে আঁকলাম। ওকে, দেখো ভেক্টর আলাদাভাবে আরেকটা জায়গায় একই অ্যাঙ্গেলে আঁকলে সেম ভেক্টরই থাকে, আমরা জানি। এটা হচ্ছে আমাদের n, আমি n টাকে আঁকলাম, রাইট? অর্থাৎ আমি এটাকে যদি বাড়াই, ওকে, এটার মাঝে কোনটা যদি তুমি তাকিয়ে দেখো, এদের মাঝে কোনটা যদি তাকিয়ে দেখো, n এবং v এর মাঝে অ্যাঙ্গেলটা ইজ অ্যাকচুয়ালি greater than 90 degree, অর্থাৎ n.v is less than 0. n.v less than 0 হলে we do not need to cull it, we only need to cull this one. দেখো এখানে ক্ষেত্রে যদি তাকাও, দেখো এটা হচ্ছে, এটা কি, এটা বলো তো, এটা কাল করব নাকি এটা কাল করব? কোনটা কাল করব? 1 এবং 2 এর মাঝে which needs to be culled? সেকেন্ডটা কাল করতে হবে, বিকজ এটা যে নরমালটা দেওয়া আছে it's actually greater than 90 degree. Okay, in that case we do not need this triangle, we only need this triangle. So আমরা যখন কোন একটা ট্রায়াঙ্গেল পাস করি, সেই ট্রায়াঙ্গেলের সাথে মনে আছে কিনা, যখন একটা ট্রায়াঙ্গেল পাস করি জিপিইউতে, ওকে, v0 v1 v2, এই v0 অনেক অ্যাট্রিবিউট গুলো আমরা পাস করি, সেটার x y z কোঅর্ডিনেট পাস করি, রাইট? সেটা টেক্সচার কোঅর্ডিনেট পাস করি, সেটা এখনো পড়ে নেই, সেটা নরমালও পাস করি। সো সেটা নরমাল যখন পাস করব, সেটার ভিউয়ার, সেই নরমালটা হচ্ছে এই n-টা, ওকে, সেই সাথে ভিউয়ারের যে ডিরেকশন সেটা যদি আমরা কোনোভাবে জানতে পারি ফ্রম ক্যামেরা কোঅর্ডিনেট, দুটার মাঝে ডট প্রোডাক্ট করার পর আমি যদি দেখি ইটস অ্যাকচুয়ালি গ্রেটার দ্যান 0, উই সিম্পলি রিডিউস, আমরা এটাকে প্রসেসই করব। তখন হলো কি আমাদের প্রসেসিং পাওয়ারটা বেঁচে গেল, আমরা সময়টা বাঁচাবো। ওকে, এটি হচ্ছে আমাদের ব্যাকফেস কালিং এর সিম্পল কনসেপ্ট। পরীক্ষাতে এই টাইপের সিম্পল কনসেপ্টগুলো জিজ্ঞেস করা হবে। সো এটা এতটুকু জানলেই তোমাদের জন্য। ওকে স্যার, রিয়েল লাইফে কি এরকমই হয় স্যার, যেটা আমরা 90 ডিগ্রি উপর হলে আমরা আসলে চোখের সামনে দেখি না? রিয়েল লাইফ বলতে কি বুঝছো? হিউম্যান বিং এভাবে দেখে কি নাকি গ্রাফিক্স কার্ডে? হিউম্যান বিং স্যার। হ্যাঁ, একটু চিন্তা করে দেখো, তুমি যদি ল্যাপটপের সামনে থাকো, রাইট? এর কথা চিন্তা করো। ওকে, আমি যদি ভালো প্রশ্ন যদি আমি যদি সবসময় এরকম হতে হয় এমন কোনো কথা নেই। দেখো তুমি যদি এই ল্যাপটপের সামনে দাঁড়িয়ে হয়তো বসে হয়তো তুমি দেখছো, তুমি তোমার ভিউয়ার, তুমি তাকিয়ে আছো এটার দিকে। সো এটা যদি আমার সেই পলিগনটা হয়ে থাকে, দেখো এটা ভিটা হচ্ছে এটা, রাইট? এবং এই ভি এর এই যে পলিগনের তুমি যদি নরমালের কথা চিন্তা করো, নরমাল কিন্তু পিছন দিক দিয়ে চিন্তা করো, যে নরমাল এবং তোমার যেই অ্যাঙ্গেল তোমার যে ভিউইং ভেক্টর, ওকে, তার মাঝে কোনটা কিন্তু এন এবং ভি এর কোনটা কিন্তু 90 ডিগ্রি চেয়ে ছোট, রাইট? ইন দ্যাট কেস আমরা বলতে পারি, অর্থাৎ তোমার দিকে অন্যদিকে মুখ ফিরিয়ে আছে এমন কিছুই কিন্তু দেখবা, তোমার ভেক্টর, তোমার আই ভেক্টর এবং সেই মুখের ভেক্টর দুটার মাঝে কিন্তু কোনটা হচ্ছে 90 ডিগ্রি চেয়ে ছোট। ইন দ্যাট কেস আমরা বলবো যে আসলে সেটা অন্য ফেসে আছে, ওটাকে আমাদের দেখারই দরকার নেই। ইভেন ইটস অ্যাকচুয়ালি ওয়ার্কস ফর দিস ল্যাপটপ অলসো। ল্যাপটপের ওই লিডের পরের পটটা কিন্তু তুমি দেখতে পাচ্ছ না, এবং এটা তোমার চোখের সামনে নাই কিন্তু, রাইট? সো এটাই হচ্ছে এক ধরনের কালিং হিউম্যান বিং এর। এটা নর্মালি এইভাবে আমরা দেখি, এবং কম্পিউটার গ্রাফিক্সও আমরা এটা কিভাবে। সো আমি হয়তো অত ডিটেলসে বুঝাতে পারিনি, বাট সাউন্ড কি তাও বুঝছো? ওকে, সো এটা ডিসঅ্যাডভান্টেজ গুলো কি, আমি এটা একটু বই পড়ে তোমাদের একটু দেখতে হবে, আমি এটা রেখে দিয়েছি। হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজ, কিভাবে n.v করলে কিন্তু এক ধরনের প্রবলেম আছে, সবসময় যে কাজ করবে এমন কোনো কথা নেই, মাঝে মাঝে কিছু ভুলও হতে পারে। সো আই ওয়ান্ট ইউ টু গো থ্রু দ্য বুক, টেক্সট বই গিয়ে এটা একটু দেখবা, পরীক্ষাতে আসতে পারে যে n.v দিয়ে যদি আমরা ব্যাকফেস কালিং করি, হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজ ফর দ্যাট। ওকে, সো প্লিজ গো থ্রু দ্য বুক অর গো থ্রু internet and try to find it out.